আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত সহকর্মী বৃন্দ এবং যারা দেখছেন, সবাইকে স্বাগতম আমার আজকের ক্লাসে। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমি আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, কারণ সবাই বাড়িতেই আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি, নিরাপদেই আছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং দর্শক শ্রোতা, আজ আমি এসেছি বাংলাদেশের জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি থেকে। ঘরে বসে শিখি একটি জনপ্রিয় ফেসবুক পেজ, যার পরিকল্পনা এবং বাস্তবায়নে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ঘরে বসে শিখি এই পেজ থেকে তোমাদের সাথে যুক্ত হচ্ছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো একটু পরিচিত হয়ে নিই। আমি রওশন শরীফ তানি, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি BM সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাব, বাট ক্লাসে যাবার আগে একেবারে শুরুতে আমি তোমাদের কিছু দেখাতে চাই। আমি তোমাদের জন্য কিছু ছবি নিয়ে এসেছি। তোমরা ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখো এবং চিন্তা করো যে ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, চলো আমার স্ক্রিনের দিকে একটু সবাই লক্ষ্য করো, আমরা কিছু ছবি দেখি। ছবিগুলোকে দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এক এক করে ছবিগুলো দেখো এবং খুব ভালোভাবে চিন্তা করো যে এই ছবিগুলোতে যা দেখা যাচ্ছে এ থেকে তোমরা কি বুঝতে পারছো। ছবিগুলো কিসের ছবি? নিশ্চয়ই সবাই খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো ছবি দেখলাম। এবার আমাকে বলো তো যে এই যে আমরা ছবিগুলো দেখলাম, বলো তো এগুলো কিসের ছবি, কখনকার ছবি? এগুলো কিন্তু প্রত্যেকটা একদম বাস্তব ছবি এবং খুব দুর্লভ ছবি। এটা যে সময়কার ছবি, ওই সময় যদি এই ছবিগুলো না থাকতো আমরা হয়তো এর ইতিহাসগুলো জানতে পারতাম না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একদম ঠিক ধরেছো। এগুলো হলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধ চলাকালীন কিছু দুর্লভ ছবি। এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলোতে আমরা দেখলাম কিভাবে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে বাঙালিরা, তাই না? 1971 সালে পাকিস্তানিরা যখন বাঙালিদের উপর অত্যাচার করেছিল, বাঙালিরা তখন ছিল একদম অসহায়। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ 1971 সালের 25শে মার্চ রাতে অতর্কিতে পাকিস্তানিরা হামলা চালিয়ে বসলো বাঙালিদের উপর। বাঙালিরা তখন দিশেহারা, তখন কি করবে বুঝতে পারছিল না। এভাবে একদিন দুদিন করে করে দীর্ঘ 9 মাস পার হলো। বাঙালিরাও, বাংলার বীর সন্তানরাও যুদ্ধ করা শিখে গেল। তারা নানা রকম প্রস্তুতি, নানা রকম অস্ত্রের ব্যবহার, নানা রকম প্রশিক্ষণ গ্রহণ করে করে নিজেদেরকেও শত্রু পক্ষের প্রতিপক্ষ, যোগ্য প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলতে লাগলো। এবং একটা সময় বাংলাদেশের বাঙালিদেরই জয় হলো। আমরা ছিনিয়ে আনলাম আমাদের জাতীয় পতাকা, আমরা ছিনিয়ে আনলাম আমাদের মাতৃভূমি বাংলাদেশকে। বাংলাদেশ স্বাধীন হলো। আর এখন আমরা সেই স্বাধীন বাংলাদেশেই কিন্তু বসবাস করছি। এই যে স্বাধীন বাংলাদেশটা আমরা পেলাম, এটা খুব সহজে বলে ফেললাম যে মুক্তিযোদ্ধারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। দীর্ঘ 9 মাস দিতে হয়েছে অনেক রক্ত, অনেক জীবন। অনেক মা তাদের সন্তানদের হারিয়েছে, অনেক পিতা তাদের সন্তানদের হারিয়েছে, অনেক সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, মাতাকে হারিয়েছে। পিতা মাতারা তাদের যুবক ছেলেদের হারিয়েছে, মেয়েদের হারিয়েছে। এভাবে অনেক ছোট ছোট শিশুরা তাদের বাবাকে হারিয়েছে, অনেক বোনরা তাদের ভাইদের হারিয়েছে। শুধু যে ভাইদের তা কিন্তু নয়, অনেক বোনদেরও কিন্তু জীবন দিতে হয়েছে এ দেশের জন্য। এভাবে অনেক আত্মত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমাদের স্বাধীন
বাংলাদেশ আমাদের হয়েছে। আমাদের দেশে আজকে সগৌরবে উঠছে লাল সবুজের পতাকা। বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ নামে একটা ছোট্ট দেশ স্থান পেয়েছে। আমরা গর্বে মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে এনেছি। কিন্তু এই যে আত্মত্যাগ, এই যে রক্ত, এগুলো কারা দিল? দিয়েছে বাঙালির বীর সন্তানেরা। এই বীর সন্তানদের মধ্যে কাউকে কাউকে তাদের মুক্তিযুদ্ধে বীরত্ব, তাদের দক্ষতা, তাদের সাহসিকতা সবকিছু দেখে তাদেরকে কিছু খেতাবে ভূষিত করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, এরকম কিছু খেতাবে তাদেরকে ভূষিত করা হয়েছে। তো বীর শ্রেষ্ঠ কয়জন তোমরা কি বলতে পারবে কেউ? বাংলাদেশে বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছে কয়জন? 7 জন, তাই না? এই 7 জন বীর শ্রেষ্ঠ নাম তোমরা বলতে পারবে? ঠিক আছে, আমরা কিন্তু আমাদের আজকের পাঠ থেকে শুরু করলাম। যে অধ্যায়টা নিয়ে আমরা পড়বো, এই অধ্যায়ে আমরা একে একে 7 জন বীরশ্রেষ্ঠ নামও জানবো এবং মুক্তিযুদ্ধে তাদের বীরত্বের কিছু কাহিনীও জানবো। এই যে বীরশ্রেষ্ঠদের অবদানের জন্য আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা, যা বীর যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমাদের কাছে এসেছে। চলো আমরা বীরশ্রেষ্ঠদের নামগুলো একটু দেখে নেই, তাদের ছবিগুলো একটু দেখবো, তাদের নামগুলো একটু দেখবো। 7 জন বীরশ্রেষ্ঠ। 7 বীরশ্রেষ্ঠ: মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, রুহুল আমিন, মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ, মোহাম্মদ মুস্তফা কামাল, মোহাম্মদ হামিদুর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি যে তোমরা সকলেই কিন্তু এই 7 বীরশ্রেষ্ঠের নাম জানো, তারপরও আরেকটু মনে করিয়ে দিলাম। আবার পড়ে শোনাবো। মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, রুহুল আমিন, মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ, মোহাম্মদ মুস্তফা কামাল, মোহাম্মদ হামিদুর রহমান। এই 7 জন হলেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ। এই বীরশ্রেষ্ঠদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছি এবং আমরা আমাদের জাতীয় পতাকা, জাতীয় প্রতীকগুলো, আমাদের সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। তাহলে আজকে আমরা যেটা পড়বো, আমাদের অধ্যায় হলো বীরের রক্তে স্বাধীন এ দেশ। বীরের রক্তে স্বাধীন এ দেশ। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে কোথায় খুঁজে পাবে? তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 26 নং পৃষ্ঠাটা খোলো, তাহলেই দেখবে এই অধ্যায়টা খুঁজে পেয়েছো, বীরের রক্তে স্বাধীন এ দেশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের পাঠ্য বই খুলে নিয়েছো। সবাই 26 নং পৃষ্ঠাটা খোলো। তোমাদের হাতে থাকা পাঠ্য বইতে নিশ্চয়ই তোমরা খুলেছো। এই যে দেখো, আমার হাতেও কিন্তু একটা পাঠ্য বই রয়েছে এবং আমি 26 পৃষ্ঠা খুলেছি। এবার আমি করবো কি, এবার আমি তোমাদেরকে এখান থেকে আজকে আমরা যেটুকু অংশ নির্বাচন করব সেই অংশটুকু আমি পড়ে শোনাবো। ঠিক আছে, যেটুকু অংশ নির্বাচন করেছি ওই অংশটুকু পড়ে শোনাবো। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের দিকে তাকাও, আমাকে শোনার চেষ্টা করো মনোযোগ দিয়ে এবং আঙ্গুল দিয়ে লাইনগুলো মিলিয়ে নেবার চেষ্টা করো। ঠিক আছে, এবং অবশ্যই খুব মনোযোগ দিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমার হাতে বই আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। বীরের রক্তে স্বাধীন এ দেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার মা বাবা মারা গেলেন। বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5 সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে। কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নয়। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটি গুলি হঠাৎ এসে তার গায়ে লাগে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে লাগলেন। কৌশল হিসেবে
বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নয়, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে মুক্তিযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইটুকু অংশ, এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এইটুকু অংশই আমরা পড়বো, অল্প অল্প করে পড়বো, যাতে করে আমরা এই অধ্যায়ের প্রতিটা লাইন, প্রতিটা শব্দ খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এতক্ষণ আমি কার কথা বললাম। 7 বীরশ্রেষ্ঠর মধ্যে একজন, তিনি হলেন নূর মোহাম্মদ শেখ। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালোভাবে চিন্তা করো যে বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন নূর মোহাম্মদ শেখ, এবং তাকেই একেবারে কিশোর বয়সে জীবন দিতে হয়েছিল আমাদের দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার মা বাবা মারা গেলেন, বদলে গেল তার জীবন। তাহলে কিশোর বয়সে কিন্তু তার মা বাবা হারিয়ে গেলেন, কতটা দুঃখী ছিলেন তিনি। তার কোনো ভাই বোন ছিল না, মা বাবা ছিল, ওনারাও কিন্তু মৃত্যুবরণ করলেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তার জীবন অবশ্যই পাল্টে যাবে। তখন তিনি কি করতেন? কিশোর বয়সে নাটক, থিয়েটার, গান এসব করতে খুব ভালোবাসতেন। যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। তিনি যোগ দিলেন কোথায়? ইস্ট পাকিস্তান রাইফেলস, অর্থাৎ পাকিস্তানের একটা সামরিক বাহিনীতে তিনি যোগ দিলেন। সময়টা 1971 সালের 5 সেপ্টেম্বর। 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প, একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। যশোরের ছুটিপুর ক্যাম্প থেকে একটু দূরে গোয়ালহাটি গ্রামে, গোয়ালহাটিতে তোমরা যারা থাকো তোমরা নিশ্চয়ই জানো, টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। 5 জন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন। এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। তাহলে এই 5 জনের নেতা ছিলেন কে? লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। পাকিস্তানি সেনারা বুঝতে পেরেছিলেন যে এই গোয়ালহাটি গ্রামে এখানেই মুক্তিযোদ্ধারা রয়েছে, কিন্তু তারা এটা জানতো না যে ঠিক কতজন মুক্তিযোদ্ধা সেখানে রয়েছে। শুধু তারা এইটুকু টের পেয়েছে যে এখানে মুক্তিযোদ্ধাদের অবস্থান রয়েছে। তখন রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে। এই যে রাজাকাররাই আসলে পাকিস্তানিদেরকে এই তথ্যটা দিয়েছিল যে এই গ্রামে, এই জায়গায় এখানে কিছু মুক্তিযোদ্ধা অবস্থান করছিল। এই রাজাকাররাই কিন্তু আমাদের দেশের মুক্তিযুদ্ধটাকে আরো ভয়াবহ করে তুলেছে। তারা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করে, দেশের বিরুদ্ধে গিয়ে দেশের সাথে বেইমানি করেছে বলেই কিন্তু আমাদের কষ্টটা আরো দ্বিগুণ হয়েছে। তারাও যদি একাত্ম হয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো, তাহলে হয়তো আমার ধারণা এতটা সময়ও লাগতো না, এত জীবনও দিতে হতো না, এত রক্ত দিতে হতো না। তো রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে। ওই গ্রামের, ওই ক্যাম্পের 3 দিক থেকে পাকিস্তানি সেনারা ওই মুক্তিযোদ্ধাদেরকে ঘিরে ফেলে। তাদের উদ্দেশ্য হলো যে চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করবে। কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। বাংলাদেশের বাঙালি মুক্তিযুদ্ধ বলে কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে কথা, মুক্তিযোদ্ধা বলে কথা। তারা কি দম্বার পাত্র? তারা 1 জন হোক, 10 জন হোক, 5 জন হোক, তাতে কি? তাদের তো রক্তে তেজ রয়েছে, তারা তো দম্বার পাত্র নন। এই দলের ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। ওই দলে নান্নু মিয়া নামে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে তার গায়ে লাগে। পাকিস্তানিরা যখন চতুর্দিক থেকে, 3 দিক থেকে যখন গোলাবর্ষণ শুরু করতে লাগলো, তখন নান্নু মিয়ার গায়ে একটা গুলি লেগে গেল। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাতে গুলি চালাতে থাকলেন। নূর মোহাম্মদের খুব কাছের মানুষ ছিলেন নান্নু মিয়া। তিনি কি করলেন? তাকে এক হাত দিয়ে তুলে কাঁধে তুলে নিলেন এভাবে, আর আরেক হাতে গোলাবর্ষণ করতে লাগলেন, পাকিস্তানিদেরকে
পাকিস্তানিদের দিকে উদ্দেশ্য করে গোলা বর্ষণ করতে লাগলেন, গুলি চালাতে লাগলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। মোট মুক্তিযোদ্ধা ছিল 5 জন, তার মধ্যে একজনের যদি গায়ে গুলি লাগে তাহলে তিনি কিন্তু আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে রয়ে গেল আর কজন? 4 জন। 4 জনের দ্বারা সম্ভব নয় যে 3 দিক থেকে ঘিরে থাকা পাকিস্তানিদেরকে সাথে যুদ্ধ করে বা তাদের সাথে পাল্লা দিয়ে লড়বে। তখন নূর মোহাম্মদ শেখ তিনি বুদ্ধি আঁকলেন যে তিনি যদি বিভিন্ন জায়গা থেকে অবস্থান পরিবর্তন করে গুলি ছুটতে থাকেন তাহলে পাকিস্তানিরা হয়তো মনে করবে যে এখানে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে, এবং তিনি সেটাই করলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে মুক্তিযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। যেহেতু একজন আহত, বাকি রয়েছেন 4, 4-এর মধ্যে একজন তিনি ছাড়া আরো বাকি রয়েছেন 3 জন, তাহলে 3 জনের দ্বারা সম্ভব হয়। তখন তিনি কি করলেন যে তাদের সাথে যদি এভাবে যুদ্ধ করা হয় তাহলে হয়তো সবারই যান বা জীবন চলে যেতে পারে। সেক্ষেত্রে তিনি কি বললেন? তিনি বললেন যে বাকি যে 3 জন মুক্তিযোদ্ধা রয়েছে সবাইকে পিছনে চলে যেতে, সবাইকে তাদের জীবন নিয়ে পিছনে চলে যেতে বললেন, এবং তিনি একাই অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে গেলেন। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। কিন্তু এভাবে কতক্ষণ একা একা যুদ্ধ করা যায়? এভাবে যুদ্ধ করতে করতে একটা সময় পাকিস্তানিদের মর্টারের একটা গোলা এসে তার পায়ে লাগলো, এবং সেই মর্টার তো অনেক ভয়ানক একটা আগ্নেয়াস্ত্র, তো সেই আগ্নেয়াস্ত্রের আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর মোহাম্মদ শেখের বুঝতে একদম অসুবিধা হলো না যে তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন, তার মৃত্যু খুব সন্নিকটে। তিনি তারপরেও কিন্তু ঘাবড়ে যাননি, তারপরেও পিছিয়ে যাননি। তিনি ওই অবস্থাতেও কিন্তু যতক্ষণ জীবনে শরীরের আত্মা ছিল, জান ছিল, তিনি যতক্ষণ শরীরে শক্তি ছিল ততক্ষণ তিনি যুদ্ধ করতেই লাগলেন, ততক্ষণ তিনি গুলি চালাতেই লাগলেন, এবং এভাবে গুলি চালাতে চালাতে একটা সময় তিনি নিজের জীবন দিয়ে দিলেন, তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। তিনি যখন নিজের জীবনটা দিয়ে দিলেন, এভাবে যুদ্ধ করতে করতে একটা সময় পাকিস্তানিরা হয়তো ভেবেছিল যে এখানে সব মুক্তিযোদ্ধারা মারা গেছে। তখন পাকিস্তানিরা এই জায়গা থেকে সরে গেল এবং বেঁচে গেল বাকি 3 জনের বা 4 জনের, বাকি 4 জনের জীবন। মারা গেলেন নূর মোহাম্মদ শেখ। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। তোমরা যারা নড়াইল থেকে দেখছো এই ক্লাস, তারা নিশ্চয়ই এই ইতিহাস পুরোটাই জানো। তাহলে নড়াইলের মহিষখোলা গ্রামে কিন্তু এই বীরশ্রেষ্ঠের জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? খুব কষ্ট লাগে তাই না? খুব দুঃখ হয় যখন আমরা তাদের জীবনীগুলো পড়ি, যে আমাদের মনে হয় যে কি কষ্টটাই না তারা করেছেন, তাই না? চলো এখন আমরা নূর মোহাম্মদ শেখের উপর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি, ঠিক আছে? ঘাটির নিরাপত্তা বেষ্টনীর বাইরে মাত্র 5 জন মিলে পেট্রোলিং করতে বেরিয়েছেন। শত্রু বাহিনী 3 দিক থেকে ঘিরে ধরেছে। নিজের দলের একজন আহত, তাকে আপনি কাঁধে নিয়েছেন, এর মধ্যে আপনি নিজে আহত হয়েছেন। এখন হয়তো একজনকে নিয়ে ফিরে যাওয়া সম্ভব, আরেকজনকে থেকে যেতে হবে। এই অবস্থায় কি সিদ্ধান্ত নিতেন? আমরা অনেকেই কি সিদ্ধান্ত নিতাম জানি না, তবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট 1971 সালের 5 সেপ্টেম্বর যে সাহসিকতার নিদর্শন রেখেছেন আমাদের দেশের স্বাধীনতায়, সেটা অনেক বড় ভূমিকা রেখেছে। সেই গল্পটা বলছি। 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের শার্শা থানায় নিজেদের ঘাঁটি থেকে 5 জন মিলে বেরিয়ে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক, নূর মোহাম্মদ শেখ পেট্রোলিং করছিলেন। পাকিস্তান বাহিনী 3 দিক থেকে তাদেরকে আক্রমণ করে। নূর মোহাম্মদ শেখের কাছে একটা এলএমজি ছিল, লাইট মেশিন গান। তিনি এবং বাকি 4 জন মিলে পাকিস্তান বাহিনীকে আটকে রাখছিলেন, আর 5 জন আর পুরো বাহিনী সম্ভব না। তার সহযোদ্ধা নান্নু মিয়া গুলিবিদ্ধ হন। নান্নু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে তাকে তিনি তুলে নেন, বহন করতে থাকেন এবং আরেক হাতে এলএমজি দিয়ে ফায়ার করতে থাকেন। এই অবস্থায় তিনি নিজে মর্টারের গোলায় আহত হন। 2 জন মানুষ আহত, বাকি 3 জন বেঁচে আছেন। এই অবস্থায় দলের আরেকজন সিপাহী মোস্তফা তাকে বলেন, আপনিও চলুন আমাদের সাথে পেছনে। তখন তিনি বলেন, আমাদেরকে 2 জনকে বহন করে তোমরা ফিরে যেতে পারবে না, বাঁচবে না।
আমাকে একটা কাজ করো, আমার লাইট মেশিন গানটা তোমরা নিয়ে নাও, যাতে আমি ধরা পড়লে সেই লাইট মেশিন গানটা শত্রুর হাতে না চলে যায়, আর আমাকে তোমার রাইফেলটা দিয়ে যাও। নান্নুকে নিয়ে তোমরা ফিরে যাও। দলের 4 জন ফিরে যায়, আর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ একা আহত, রক্তাক্ত, অর্ধমিত অবস্থায় হ্যান্ডলোডেড রাইফেল দিয়ে পুরো পাকিস্তানি বাহিনীকে আটকে রাখার চেষ্টা করেন অনেকক্ষণ। পাকিস্তানি বাহিনী এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাকে ধরার পর বেরোনোর দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে। এই বীরত্ব গাথা পৃথিবীর আর কোথায় খুঁজে পাবেন আমি জানি না, তবে বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ করি। আমাদের ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তার জন্য আমার শ্রদ্ধা। আমরাও জানাতে চাই নূর মোহাম্মদ শেখের জন্য আমার শ্রদ্ধা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চমৎকার একটি ভিডিও ক্লিপ দেখলাম এবং ভিডিও ক্লিপটি দেখতে দেখতে হঠাৎ মনে হলো কেমন যেন আবেগে আপ্লুত হয়ে গেলাম। সত্যি খুব হৃদয় বিদারক আমরা একটা ভিডিও দেখলাম, করুণ কাহিনী জানলাম নূর মোহাম্মদ শেখের বীরত্বের গাথা বলতে পারবো আমরা এটাকে। চলো, আমরা যখন পাঠটি পড়ছিলাম তখন আমরা কিছু শব্দ দেখেছিলাম যেগুলো আমার কাছে মনে হয়েছে যে হয়তো একটু নতুন হতে পারে অথবা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। আমরা এই শব্দের অর্থগুলো এখন একটু জানবো, আর তোমরা করবে কি, তোমরা তোমাদের নোট খাতাটা খুলে সবাই এই শব্দের অর্থগুলো একটু লিখে নিবে, কেমন? তাহলে চলো আমরা কিছু শব্দের অর্থ দেখি আর তোমরা চটপট এগুলো লিখে নাও। আমরা প্রথম শব্দটা যেটা নিয়েছি সেটা হলো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা অর্থ কি? মুক্তিযোদ্ধা অর্থ হচ্ছে মুক্তির জন্য যারা যুদ্ধ করেন, যারা মুক্তির জন্য যুদ্ধ করেন তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। এরপর মর্টার, আমরা বারবার বলছিলাম মর্টারের একটা গোলা এসে নূর মোহাম্মদ শেখের পায়ে লাগলো। এই মর্টারটা কি? মর্টার হলো এক ধরনের যুদ্ধাস্ত্র, একটা অস্ত্র যেটা যুদ্ধে ব্যবহার করা হয়। এরপর টহল, বারবার বলছিলাম না টহল দিচ্ছিল। টহল দেওয়াটা কি? টহল দেওয়া হলো পাহারা দেওয়া। এরপর দুরন্ত, নূর মোহাম্মদ শেখ ছিলেন অত্যন্ত দুরন্ত। এই দুরন্তটা কি? দুরন্ত মানে হচ্ছে চঞ্চল। ঠিক আছে বন্ধুরা, এই শব্দের অর্থগুলো তোমরা সবাই লিখে নাও ঝটপট। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। তাহলে চলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি। সেটা কি? সেটা হলো যুক্তবর্ণ বিভাজন ও তা বাক্যে প্রয়োগ। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা জানো যে তোমাদের কিন্তু এমন একটা প্রশ্ন আসে যে যুক্তবর্ণগুলোকে বিভাজন করতে হয় এবং তা বাক্যে প্রয়োগ করতে হয়। আমরা এই পাঠ থেকে কিছু যুক্তবর্ণ নির্বাচন করেছি, এবার এগুলোর বিভাজন দেখবো এবং কিভাবে তা বাক্যে প্রয়োগ করতে হয় তা আমরা জানবো। চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কি? দন্তস্বয় ট। এই যুক্তবর্ণকে বিভাজন করলে কি কি পাওয়া যায়? এই যুক্তবর্ণটাকে বিভাজন করলে পাওয়া যায় দন্তস্ব যোগ ট। দন্তস্ব একটা বর্ণ মিলিত হয়ে তৈরি হয়েছে কি? যুক্তবর্ণ দন্তস্বয় ট। এবার আমরা করব কি? এবার আমরা এই দন্তস্বয় ট দিয়ে দুটো শব্দ তৈরি করব। আমি দুটো শব্দ লিখেছি, ইস্ট এবং মিস্টার। চলো আমরা একটা বাক্যে প্রয়োগ করি। নূর মোহাম্মদ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দিয়েছিলেন। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে মিস, আপনি তো বলেছেন যুক্তবর্ণ বিভাজন এবং তা বাক্যে প্রয়োগ, তাহলে এখানে শব্দ কেন তৈরি করলেন? শিক্ষার্থী বন্ধুরা, শব্দ আমাদের অবশ্যই তৈরি করতে হবে, তবে তা লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না লিখলেও চলবে, কিন্তু শব্দটা কিন্তু আমাদের তৈরি করতেই হবে। যুক্তবর্ণটা কিন্তু শুধু একটা যুক্তবর্ণ আমি বাক্যে প্রয়োগ করতে পারবো না। বাক্যে কি করতে হবে? বাক্যে এমন একটা শব্দ প্রয়োগ করতে হবে যে শব্দের মধ্যে এই যুক্তবর্ণটি রয়েছে। তাহলে সেই শব্দ তুমি লিখলেও কোনো অসুবিধা নাই, না লিখলেও কোনো অসুবিধা নাই। তোমাকে কিন্তু শব্দটা তৈরি করতে হবে, সেটা তোমার মনে মনে হলেও তৈরি করতে হবে এবং সেই শব্দটাই বাক্যে প্রয়োগ করতে হবে। এই জন্যই আমরা শব্দটা তৈরি করেছি। ঠিক আছে, আর তোমাদের সুবিধার জন্য আমি এখানে শব্দগুলো লিখেছি। তোমরা যদি কেউ না লিখতে চাও কোনো অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটা যুক্তবর্ণ দেখব। এটি কি? এটা হলো ময়প। এই যুক্তবর্ণটাকে বিভাজন করলে পাওয়া যায় ম যোগ প। চলো আমরা দুটো শব্দ তৈরি করি। আমি শব্দ তৈরি করেছি ক্যাম্প, কম্পন। এবার এটাকে বাক্যে প্রয়োগ করব।
পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘেরাও করে। তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু লাল রং করে যুক্তবর্ণগুলোকে তোমাদের সামনে স্পষ্ট করে তুলবার চেষ্টা করেছি। এরপরে যুক্তবর্ণটি কি? দন্তন্বয় স, দন্তন্বয় স। এটাকে আমরা ভাঙলে কি পাবো? এগুলো কিন্তু আসলে যুক্তবর্ণগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এই যুক্তবর্ণগুলোর মধ্যে কি কি বর্ণ রয়েছে। তাহলে দন্তস্ব আমরা বিভাজন করলে কি পাই? দন্তন্য যোগ দন্তস্ব, দন্তন্বয় স। এই যুক্তবর্ণটি বিভাজন করলে পাই দন্তন্য যোগ দন্তস্ব। শব্দ তৈরি করেছি লেন্স নায়েক মুন্সি, লেন্স নায়েক মুন্সি। এবার বাক্যে প্রয়োগ করি, সবার নেতৃত্বে ছিলেন লেন্স নায়েক নূর মোহাম্মদ। এরপরের যুক্তবর্ণটি হলো ময় ভ, ময় ভ। এবারে আমরা এটাকে বিভাজন করব, বিভাজন করে পেয়েছি ম যোগ ভ। দুটো শব্দ আমি লিখেছি সম্ভব সম্ভার। এবং বাক্য দেখো, যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, যেটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে বলি, যে আমি যে শব্দগুলো তৈরি করলাম বা আমি যে বাক্যটা লিখলাম, তোমরা শুধুমাত্র সেই শব্দ বা সেই বাক্যের মধ্যে কিন্তু একদম আটকে থাকবে না। তোমাদেরকে করতে হবে কি, তোমাদের কারো নতুন নতুন শব্দ তৈরি করতে হবে, নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। আর এর জন্য তোমাদের প্রয়োজন আরও একটু বেশি অনুশীলন। তোমরা যত বেশি অনুশীলন করবে ততই কিন্তু তোমরা পাকাপোক্ত হয়ে উঠতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা চেষ্টা করবে আরও নতুন নতুন শব্দ তৈরি করতে, নতুন নতুন বাক্য তৈরি করতে। আমরা অনেক কিছু জানলাম আজকে, গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। চলো তোমাদের বাড়ি কাজটা দেখিয়ে দিই, তোমরা বাড়ি কাজটা লিখে নাও। তোমাদের বাড়ি কাজ হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বের ঘটনা 5 বাক্যে লিখো। আমি আবার পড়ে শোনাই, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বের ঘটনা 5 বাক্যে লিখো। তিনি মুক্তিযুদ্ধে কিভাবে বীরত্বের স্বাক্ষর রেখেছিলেন, তিনি কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন বীরত্বের সাথে, সেই ঘটনাটা তোমরা লিখবে এবং অবশ্যই 5 বাক্যে লিখে আমাকে পাঠাও। আমি তোমাদের বাড়ি কাজের অপেক্ষায় আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে বাড়ি কাজ পাঠাও। ক্লাসের শেষে বলতে চাই, যাদের রক্তে স্বাধীন এ দেশ, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, আমার ক্লাসটা উপভোগ করেছো, মনোযোগ দিয়ে দেখেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমরা 7 বীরশ্রেষ্ঠের কাহিনী, 7 বীরশ্রেষ্ঠের বীরত্বের কথা জানবো এক এক করে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমাদের সেই বীরশ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থেকো, বাড়িতেই থেকো, তোমাদের বাড়ি কাজের অপেক্ষায় আছে, বাড়ি কাজ পাঠাও। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।